এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই মুহূর্তে রাজনীতির মাঠে বহুল আলোচিত বিষয় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং স্বৈরাচারের দোসর রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দাবিতেও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে কয়েকটি রাজনৈতিক দল। একে নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র হিসাবেও দেখছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। এর বাইরে নতুন রাজনৈতিক দল এনসিপিকে ঘিরে মেরুকরণের আলোচনাও তুঙ্গে। এক কথায় বলা যায়, রাজনীতির মাঠ এখন গরম। রাজনীতির গতি প্রকৃতি নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খানকে। আলোচনায় অংশ নিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনকেই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। রাজ্জাকি ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রথমেই অধ্যাপক সাহেবকে দিয়ে শুরু করতে চাই। সিদ্দিকুর রহমান খান, আমরা ইন্ট্রোতে যে কথাগুলি বলছিলাম, আসলে রাজনীতির গতি প্রকৃতিটা কোন দিকে যাচ্ছে, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আমাদের সহ আলোচক যিনি আছেন তাকে শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আপনি যেটা ইন্ট্রোতে বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ এবং একই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচার ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে যারা এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি আছে, তাদের মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এখন এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে বড় এবং সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত, তারা একেবারে ভিন্ন একটা অবস্থানের মধ্যে আছে, বিপরীত মেরুতে আছে। এবং এর সাথে কতগুলো ইসলামী দল, তারাও জামাতের সাথে যুগপৎ কেউ আন্দোলন না করলেও ওইভাবে একই সুরে তারা কথা বলে যাচ্ছে। তো ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি ইতিমধ্যেই নির্বাচন কমিশন কর্তৃক একটা রোডম্যাপের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে আগামী বছর মধ্য ফেব্রুয়ারিতে মধ্যেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এবং সকল জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে তাদের একটা দৃঢ় প্রত্যয় আছে যে এই ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে বা নির্বাচনের ব্যাপারে কোনো রাজনৈতিক দলেরই মতভিন্নতা নেই, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে মতবিরোধ, মতভিন্নতা আছে। আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর হয়েছে, সেই রাজনৈতিক দলগুলোতে জামাতে ইসলামী এই পিআর পদ্ধতির নির্বাচন এবং একই সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং কতগুলো ছোট রাজনৈতিক দল যারা আছে তাদের খেলাফত মজলিস সহ কতগুলো রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছে। এই পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়টা কিন্তু এই বছরের মাঝামাঝি সময় থেকে আমাদের সামনে জোরালোভাবে আসছে। এর আগে বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে খুব একটা আলোচনা হয়নি এবং বাংলাদেশের মানুষের কাছে পিআর পদ্ধতি এটা খুব বেশি পরিচিতও নয়। বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি, মিশ্র পদ্ধতিতে নির্বাচন থাকলেও আমাদের এই দক্ষিণাঞ্চল এশিয়ার মধ্যে আমাদের নেপাল ছাড়া এখানে পিআর পদ্ধতির নির্বাচন ওইভাবে কোনো দেশে নেই, ফলে মানুষের কাছেও একটা অস্পষ্ট। কিন্তু যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে সেই সময়ের মধ্যে জামাতে ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ কেউ এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে তারা আরও জোরালো একটা অবস্থান নিচ্ছে। ফলে অনেকের মধ্যে একটা সন্দেহ, সংশয় তৈরি হয়েছে যে এই পিআর পদ্ধতির নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন যে ঘোষিত সময় সেটাকে আবার প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র আছে কিনা বিএনপির পক্ষ থেকে এবং তাদের সমমনাদের পক্ষ থেকে ওই ধরনের বক্তব্য আছে। আজকে মাহমুদুর রহমান মান্না একটা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে পিআর পদ্ধতির নির্বাচন এই মুহূর্তে এই বছরে এটা সম্ভব না, কিন্তু তিনি আগামী 5 মাসে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু ঘটবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না, এই ধরনের একটা আশঙ্কাও তিনি প্রকাশ করছেন। সব কিছু মিলিয়ে আমরা যেটা মনে করছি যে এই মুহূর্তে এই বাংলাদেশের রাজনীতি কিছুটা উন্মাতাল অবস্থার মধ্যেই আছে।
এবং সেখানে আপনি শুধু পিয়ার পদ্ধতির নির্বাচন না, একই সাথে জুলাই সনদ যেটি মানে হচ্ছে, আপনি একটি শব্দ উচ্চারণ করছেন যে বাংলাদেশের রাজনীতিটা একটা উন্মাতাল অবস্থায় আছে, অর্থাৎ টলমলে অবস্থান আছে। তো আপনার এই কথার সূত্র ধরে আমি রাজ্জাকি ভাইয়ের কাছে যাব, কিন্তু রাজনীতির মাঠটা যে খুবই টলমলে অবস্থায় আছে এবং এক পক্ষকে আরেক পক্ষ যে প্রত্যেক দিন এই কথার বানে জর্জরিত করছে। আমরা আজকে কিশোরগঞ্জের ত্রিবার্ষিক একটি সম্মেলন ছিল, সেটির উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিতপূর্ণ কথা বলছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আমরা একটু তার বক্তব্যটা শুনে আসি। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। জি, এই বক্তব্যের দ্বারা মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাদেরকে ইঙ্গিত করলেন, কি ইঙ্গিত করলেন? দেখুন, এই ব্যাপারে ওনার ইঙ্গিতের মধ্যে দুটো বিষয়, আমরা যদিও উনি নাম উচ্চারণ করেননি, কিন্তু কোন দিকে ইঙ্গিত করতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পেরেছি। একটা বলছেন যে সদ্য গঠিত একটি রাজনৈতিক দল, এবং সদ্য গঠিত রাজনৈতিক দলের কথা আমরা সকলেই জানি যে কোন রাজনৈতিক দল, এবং 71-এ যে রাজনৈতিক দলের ভূমিকা তিনি নির্দেশ করতে চেয়েছেন তাদের কথাও আমরা জানি। তো আমরা দৃশ্যমান উনি যে বক্তব্যটি রেখেছেন, আমরা এই বিশেষ করে আমি নাম উচ্চারণ করেই বলতে পারছি যে জামাতে ইসলামী একদিকে 300 আসনে তারা কিন্তু ইতিমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছে অনানুষ্ঠানিকভাবে, এবং গতকাল জামাতে ইসলামের আমির তিনি কিন্তু ঢাকা 15 আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন। একদিকে তারা নির্বাচনী জনসংযোগ করছেন, অন্যদিকে তারা বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, এবং বিএনপি পিআর পদ্ধতির অস্বীকার করে প্রকারান্তরে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। এই প্রচারণাটাই কিন্তু এখন বড় রকমের প্রচারণা হিসেবে তারা ব্যবহার করছে। তো এই পরিপ্রেক্ষিতেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যটা হয়তো রেখেছেন আর কি। জি, রাজ্জাকি ভাই, আপনার মূল্যায়ন কি, কোন অবস্থায় আছে এখন রাজনীতি? ধন্যবাদ আপনাকে আর এনটিভির দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক প্লাস বন্ধু বলা চলে। বিরোধিতা করা কঠিন, তার সাথে অনেক লেখাপড়া জানা মানুষ, প্রফেসর, মানুষ গড়ার কারিগর, আজকে যারা রাজনীতি করে মাঠে তাদেরকে এরাই তৈরি করে পাঠায়, সেই হিসাবে তাদের অবদান আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি ফেব্রুয়ারি থেকে আলোচনা চলছে বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে সংস্কার এবং ঐক্যমত্য কমিশনের যে আলোচনা। এখানে বর্তমান সরকার যারা আছে তাদেরকে আমি কোনো তাদের খুব একটা বড় দায়িত্ব এখানে আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? এক নম্বর, তারা কোনো দলীয় সরকার না যে তারা দল করতেছে, কিংবা এই আলোচনার ভিতরে তারাও আছে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও আলোচনার জন্য ডাকতো, উনি সেই লোক না। এখানে ওনাকে বাদ দিয়ে যারা আলোচনার জন্য যাচ্ছে তারা যদি একটা জায়গায় ঐক্যমত্য হয়ে যেতে পারত, তাহলে আর সরকারের কোনো রোল থাকে না। যে আমরা সবাই একমত হয়ে গেছি, কীভাবে এইভাবে নির্বাচন হবে, নির্বাচন দাও, এই সরকারের কোনো ক্ষমতা থাকতো না নির্বাচনকে নিয়ে বিন্দুমাত্র টালবাহানা করার কিংবা লম্বা সময় ক্ষেপণ করার। ব্যথার জায়গাটা ওই জায়গায়। ফেব্রুয়ারি থেকে আপনার আলোচনা শুরু, আজকে সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে, এখন পর্যন্ত আপনার ঐক্যমত্যে পৌঁছাইতে পারেননি। কিন্তু কখনো কখনো বলেন যে অনেকগুলো বিষয় এখানে আনছে, কি 100-150 বিষয় আছে, সবগুলো আলোচনা সমঝোতা হয়েছে, এটা অতীতকালে হয় নাই, এই ধরনের প্রচার একটা আছে। ধরেন 100 প্রস্তাব বা 200 প্রস্তাবের মধ্যে আপনি 190টাই ঐক্যমত্য হয়ে গেছে। ভাইটাল 10টা না হইলে তো রেজাল্টটা জিরো। ভাইটাল 10টা না হইলে তো রেজাল্টটা জিরো। কি, যেমন জুলাই সনদ নয়, আইনি ভিত্তি দিবেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, সেটাই তো হচ্ছে না। তাহলে মূল সমস্যা কি এই দুইটা পয়েন্ট?
এই দুইটা পয়েন্ট, কারণ এটার ভিতরে কি আছে, পিয়ার পদ্ধতি আছে, এটার ভিতরে আছে এই জাতীয় পার্টি সহ 14টা দলের নিষিদ্ধকরণ, স্বৈরাচারের দোষর। স্বৈরাচারের দোষর। ইট ইজ ভেরি সিম্পল। আপনি জাতীয় পার্টি দীর্ঘ 14-15 বৎসর অপোজিশনের হিসাবে থাকার মানে কি, দলটা যারা ক্ষমতায় ছিল তাদেরকে চ্যালেঞ্জ করা, স্বীকৃতি দিছে, বৈধতা দেওয়া, কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করে নাই, উল্টো বৈধতা। এবং আমার সাথে আমি মনে করি সিদ্দিকুর রহমান ভাই একমত হবেন যে বিগত 16 বৎসরে বা 15 বছরে অফিসিয়ালি বিরোধী দল ছিল আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি, কিন্তু ইনফ্যাক্ট অ্যাকশনে আওয়ামী লীগের বিরুদ্ধে পার্টি ছিল জাতীয় পার্টি, এগিয়ে বিএনপি জামাত বিরোধী দলের সে ট্রিট করতো। জামাত তো নিবন্ধনই বাতিল করে দিছে, তারপরে যাওয়ার আগে আগে উনি তাদের নিষিদ্ধ রাজনীতিও নিষিদ্ধ করে দিত, ওটা বাদ। কিন্তু কাগজে কলমে জাতীয় পার্টি বিরোধী দল, কিন্তু অ্যাকশনে বিএনপি বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, মানে অ্যাকশনটাই তো বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, কিন্তু সাথে কিন্তু ওই সরকারের 15 বছরে কোনো বিরোধ হয় নাই, 15টা বছরে কোনো বিরোধ হয় নাই। তো সেটা যদি আজকে বিএনপি সবচেয়ে বড় দল, মানে রাজনীতির মাঠে যদি আপনি বলেন যে স্টিয়ারিংয়ে বসে আছে বিএনপি, টোটাল রোলটা তার কাছে, তো সেখানে যদি আপনি জুলাইয়ের পক্ষে থাকতে চান কথার কথা, তাহলে তো আওয়ামী লীগের যখন বিচারের পূর্ব পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে এই কথাটা বলা যাইতো যে জাতীয় পার্টিরও আপনার কার্যক্রম বন্ধ থাকা উচিত বিচার না হওয়া পর্যন্ত। কিন্তু বিএনপি তো আপনার নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার পক্ষে না, আদালতের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে। ভালো কথা, যদি বন্ধ না হয়, আপনি বন্ধ করে ফেললে কথা বলবেন না, আর বন্ধ করার প্রস্তাব আসলে বলবেন আমরা বিরুদ্ধে না, কথাটা তো এক হলো না। আপনি যদি নির্বাহী আদেশের বিরুদ্ধে থাকেন, পক্ষপাতী না, তাহলে ওনার এটাও তো বলা উচিত যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশ দিয়ে, সেটাও ঠিক হয়নি, সেটা উইথড্র করা উচিত। 1, 2, জামাতের যখন নিবন্ধন বাতিল করা হলো তখনও তো বলা উচিত ছিল নির্বাহী আদেশে বাতিল করা সঠিক নয়। 3, যখন 3 তারিখে সমস্ত রাজনীতি বন্ধ করে দিল তাদের, সেটার আলোকে আজকেও বলা উচিত ছিল এটা ঠিক হয়নি। আমি কিন্তু তর্ক করতেছি, আমি কোনো পক্ষ বিপক্ষ নিছি না, লজিকটা দিচ্ছি। এইবার আসেন, পিয়ার পদ্ধতি নিয়ে জামাত মাঠে গেছে, কেন গেল? ফেব্রুয়ারি থেকে তো আলোচনার টেবিলে, মাঠে যাওয়ার পর বলা হচ্ছে যে কি আলোচনা টেবিলে সারা যেত, টেবিল রেখে আন্দোলনে যাওয়া ঠিক না। টেবিলে যারা বসছে এখন তো তারাই তো জানে যে আলোচনা ভেস্তে যাওয়ার একটা জায়গায় বোধহয় গেছে, তাহলে মাঠে যাবে কেন? এই যে মাঠে গেল, সেখানেও বড় দলের দায়িত্ব আমি মনে করি, কারণ আপনি তো একটা একেবারে কঠিন জায়গায় বসে আছেন, আপনাকে এখন আপনি হিরো, পুরা দেশের রাজনৈতিক স্টিয়ারিংটা আপনার কাছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির সামনে কেউ নাই, সুতরাং এই যে ম্যানেজ করার ক্ষেত্রে তাদের কিছু ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি। এখন বিএনপি কি আরেকজনের রাজনীতি করে দিবে? তার রাজনীতি কি বিএনপি নিয়ন্ত্রণ করবে? না, আপনি তো আলোচনার টেবিলে বসতেছেন, ফেব্রুয়ারি থেকে বসতেছেন না, তা আলোচনার টেবিলে বসে আপনার একটা সমঝোতায় যেতে হবে না? এখন আসেন, পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে, তারা চাচ্ছে কেন? আমরা তো অতীতেও দেখছি আসন বন্টন হয়েছে, পরিষ্কার বাংলাদেশে আসন বন্টনের নির্বাচন হয়েছে, যে বড় দল যে আসনগুলো ছেড়ে দিচ্ছে অন্য দলের জন্য, ওইখানে তাদের প্রার্থী দেয় নাই। এটা তো একটা সমঝোতা হয়েছে, এটা তো গণতন্ত্রের সিস্টেম না। আপনি সিট ছেড়ে দিবেন, আর সিট ছেড়ে দেওয়ার পর ওখানে আপনার দলের যারা আছে তারাও ভোট দেয় যাদেরকে আপনারা বলতেছেন ওদেরকে, যাদেরকে ছাড়ছেন। এটা কি গণতন্ত্র হইল নাকি? আপনার দলের লোকেও ভোট দিতেছে মিস্টার এক্সরে, যে অন্য দলের সিটটা ছেড়ে দেওয়া, এটা গণতন্ত্র হইল? এটা তো মানুষের সাথে প্রহসন করা হইল। তাহলে সেটার সাথে কি আপনি পিআরকে সেইখানে আসেন, আপনি সমঝোতায় যদি 30টা সিট ছেড়ে দিতে পারেন, আর পিআর পদ্ধতি যদি একটা লোকে 40টা সিট পায়, পার্থক্যটা কি? আমি কিন্তু তর্কের খাতিরে বলছি। এইবার আসেন, পিআর পদ্ধতি যারা চায় তারা যে বিরাট দেশপ্রেমিক তা বলছি না আমি, কথাটা বোঝার চেষ্টা করেন। পিআর পদ্ধতি যারা চায় তারা চাচ্ছে যে নির্বাচন নরমাল হলে 3-4টে সিট পাবে, আর পিআর পদ্ধতি হইলে উনি 30-40টা সিট পেতে পারেন, সেজন্য উনি পিআর পদ্ধতি চান। আর যিনি পিআর পদ্ধতি চাচ্ছেন না, তিনি জানেন যে পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমি 240টা সিট পাবো, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমার সিট 160টা হয়ে যাবে। অর্থাৎ সে পিআর পদ্ধতি চাচ্ছে না যে তার অ্যাবসোলিউট পাওয়ার বা অ্যাবসোলিউট মেজরিটিটা নষ্ট হয়ে যাবে, আর যে পিআর পদ্ধতি চায় সে চাচ্ছে আমি পার্লামেন্টে ঢুকবো এবং ভালো একটা আসন নিয়ে ঢুকবে।
এটা কিন্তু তাদের, আমি নিশ্চিত করে বলছি দুইটা দলই কিন্তু যার যার নিজের স্বার্থ দেখছে, পরিষ্কার। এখন আসেন, গণতন্ত্রে যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনাকে দুটো জিনিস বিশ্বাস করতে হবে। নির্বাচনী একমাত্র ব্যারোমিটার না যে হয়ে গেল বাস আমরা গণতন্ত্র এস্টাবলিশ করে ফেললাম, ইট ইজ নট দ্যাট। বাংলাদেশে ট্রেডিশনালি, বিশেষ করে জিয়া রহমান সাহেবের যে বিএনপি যখন সৃষ্টি হইল তারপর থেকে সময়ের ব্যবধানে এরশাদের পতনের পর থেকে যদি আমরা ধরি তাহলে দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশে আছে, এর বাইরে কোনো রাজনীতি নাই, দ্বিদলীয়। তা দ্বিদলীয় রাজনীতিও বনিবনা হয় না। আপনি দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 1 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি, আবার আওয়ামী লীগ যখন পতন হয়ে গেল আবার বেশ কিছু মামলায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের আসামি, এবং এই আসামিগুলোর আলটিমেটলি কোনো মামলা হয় না, অ্যাকশন হয় না, কিচ্ছু হয় না। এটা ভাইস ভার্সা। কীরকম? 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেছে, 5 বছর পারফরমেন্স ভালো হয় নাই, ভোট দিছে আবার আওয়ামী লীগকে, আবার তারপরে বিএনপিকে, সব কেয়ারটেকারের অধীন হয়েছে। তার মানে কি এই জনগণগুলোর কোথাও যাওয়ার জায়গা নাই, অল্টারনেটিভ একটা অল্টারনেটিভ একটা আরেকটা। এবং ফলে কি হয়, এরা কিন্তু একে অপরের বিচারও করে নাই, কেউ কোনো স্টেপ নেয় নাই, গল্প যতই করেন না কেন। কারণ আমার মুখে তর্ক করে লাভ নেই, আমি এই দেশের মানুষ, এই আবহাওয়ায় বড় হয়েছি, টোটাল অ্যাক্টিভিটিসটা দেখতেছি। ভাইস ভার্সা, যে আমরা দুই পক্ষই শুধু খাবো। এখন এই মুহূর্তে কি হইতেছে বাংলাদেশে, এই মুহূর্তে কিন্তু একটা দল আছে, দুই দলের মধ্যে আরেকটা দল নাই। তাহলে আজকে যদি নির্বাচন হয়ে যায় পরিষ্কার একটা একদলীয় শাসন কায়েম হবে, কোনো সন্দেহ নাই, একদলীয় শাসন কায়েম হবে, এটা আমাদের সামনে পরিষ্কার। আরেকটা ব্যাপার, আমরা ইন অ্যাডভান্স রেজাল্ট জানতেছি, আগামী নির্বাচনের রেজাল্ট কি, বিএনপি জিতবে, সবাই ধারণা করছে। আমি তো অ্যাবসোলিউট টার্মে বলতেছি, আপনার ধারণা, এই গল্প আমার কাছে নাই। আই এম ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। নির্বাচনী ফলাফল আমরা অ্যাডভান্স জানি, কি জিতবে কারা, প্রধানমন্ত্রী, সেটা তো জনগণের ভোটেই জিতবে। জনগণের, আমরা জানি তো, আমরা জানি, কেন জানি, এটা তাদের দোষ নয়, আমি কিন্তু দোষ বলছি না। অর্থাৎ একদলীয় ফর্মে আছে, কিন্তু তাদেরই ভাবা উচিত যদি দেশকে ভালোবাসে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তাদের কি ভাবা উচিত, একটা শক্ত বিরোধী দল না থাকলে সেখানে গণতন্ত্র চর্চা হয় না, জি, সেখানে গণতন্ত্র চর্চা হয় না। এখন গণতন্ত্র চর্চা করার জন্যে, একটা বিরোধী দল আনার জন্যে, এটা রাজনৈতিক দলেরই দায়িত্ব কিভাবে একটা শক্ত বিরোধী দল আনা যায়। যদি এটা না ভাবেন তাহলে পরিষ্কার সেই দল তার নিজের দল এবং তাদের স্বার্থ দেখছে, রাষ্ট্র এবং জনগণের নয়। জি, আমি আপনার এই কথার সূত্র ধরে জনাব সিদ্দিকুর রহমান খান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বিএনপি সরকারে না থেকেও তার উপরে সমস্ত দায়িত্ব যাচ্ছে, এই দায়টা কি আসলে বিএনপির কিনা, বিএনপি নিবে কিনা, বিএনপি কতটুকু দায় নেবে, যে সব দায় কি বিএনপির, বিএনপি যদিও সরকারে নেই? দেখুন, প্রথম কথা হলো, একটু আগে যে আপনি একটা ক্লিপ আমাদেরকে দেখিয়েছেন কিশোরগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য, সেখানে বলা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে এখন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি অপপ্রচারের, মানে বিশেষ করে আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন অন্য জায়গায়, সেখানে বিএনপি। এবং সেইখানে যেহেতু রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে ইতিপূর্বে বিএনপি ছিল, তো সেইখানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গিয়ে তাদের কিছু ভুলভ্রান্তি আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেইগুলোকে সামনে রেখে এখন বিএনপির বিরুদ্ধে নানা প্রচারের মধ্যে একটা হলো যে সবাইকে তো দেখেছেন, এখন আমাদেরকে নতুন করে দেখেন, এই ধরনের, তারা তো এই করেছে ইত্যাদি ইত্যাদি। এখন এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপি রাজনৈতিক দল হিসাবে তারা পরীক্ষিত এই অর্থে যে রাষ্ট্র ক্ষমতায় তারা একাধিকবার ছিল, এবং এই দেশের জনগণের যে বিএনপির প্রতি সমর্থনের, সেটারও একটা কত পার্সেন্ট মানুষের পার্সেন্টেজ, সেই হিসাব যদি আমরা দেখি অন্য কোনো দলই এই মুহূর্তে ক্রিয়াশীল বিএনপির ধারে কাছে নেই কোনো দল। তো ফলে যেটা একটু আগে উনি বলেছেন যে বড় দল হিসাবে আমাদের দেশে যে আমরা যা সার্বিকভাবে দেখি, বড় দল হিসাবে বিএনপির কার্যক্রম, বিএনপির সব কিছু মিলিয়ে বিএনপি তো একটু আক্রমণের মুখেই আছেন। এবং আপনি ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড থেকে ফিরে আসার পর সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার আলোচনা করার পর এসে যখন নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হলো, এবং সেইখান থেকে কিন্তু বিএনপি আরও বড় মাপের একটা মানে অপপ্রচারের মুখোমুখি হলো যে সরকার তাদেরকে বেশি সুবিধা দিচ্ছে। ইভেন আপনি দেখেন জাতিসংঘে যিনি যাচ্ছেন, অন্য দল থেকে একজন করে যাচ্ছে, বিএনপি থেকে 2 জন নিচ্ছেন উনি, এটা নিয়েও কিন্তু একটা বড় রকমের আলোচনার মধ্যে আছে। এখন বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনে যখন আলোচনায় বসে, বিএনপি তাদের অবশ্যই রাজনৈতিক দল হিসাবে তাদের স্বার্থ দেখবে, এই রাজনৈতিক দলটি
গত ১.৫ দশকে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সেই পরিস্থিতির মধ্য থেকে তারা নিজেদের রাজনৈতিক উত্থানের জন্য, পুনরুত্থানের জন্য তারা তাদের দলীয় আদর্শকে সামনে রেখে সেই ধরনের যাবে, এবং এটাই স্বাভাবিক। এবং পিআর পদ্ধতি নিয়ে যারা আলোচনা করছে, যারা করছে, তারাও প্রত্যেকেই এই দেশের মানুষের চিন্তার থেকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চিন্তাটাই করছে। এটাই হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক। এখন রাজনৈতিক দল হিসাবে বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল, তারা সরকার পরিচালনা করেছে, জনগণের কাছে গেছে, তারা কখনো জনগণদের দ্বারা সমাদৃত হয়েছে, নির্বাচনে বিজয়ী হয়েছে, কখনো বা পরাজিত হয়ে আবার বিরোধী দলে গিয়েছে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন সামনে যে নির্বাচনটি আছে, সেই নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেছেন যে এই পিআর পদ্ধতিতে আমরা এটাই দেখছি যে আমি এখন এটা নিশ্চিতভাবে বলতে পারি, যদি 12 কোটি ভোটার হয় বাংলাদেশের, অন্তত 10 কোটি মানুষের পিআর পদ্ধতি হিসাবে পদ্ধতি সম্পর্কেই কোনো ধারণা নেই। আমি কিন্তু সেটা জানানো, শিক্ষিত করা, সেটা তো রাজনৈতিক দলেরই দায়িত্ব, রাজনৈতিক দল। কিন্তু আমরা যেটা মনে করছি যে আগামী যে নির্বাচনটা সেই নির্বাচনের জন্য এটা যথেষ্ট সময় না। এই পিআর পদ্ধতি আপনি দেখেন, পিআর পদ্ধতিতে যে ধরনের সংকটগুলো হয়, আমাদের নেপালেও আমরা এটার ঘন ঘন সংকট, বাংলাদেশ সেই ধরনের সংকট। তাহলে আলোচনার টেবিল থেকে জিনিসটা রাজনীতির মাঠে আন্দোলনে গড়ালো কেন? বিএনপি কে, রাজ্জাকি ভাইয়ের মতে বিএনপি কি চাইলে এটা আলোচনার টেবিলে সমাধান করতে পারতো না? আপনি যেটা বললেন যে আগামী নির্বাচনের জন্য এটা সাজুজ্য নয়, তাহলে বিএনপি তার অপর রাজনৈতিক দলগুলোকে এটা বুঝাতে সক্ষম কেন হলো না যে ঠিক আছে আমরা পরের নির্বাচনে এটা চিন্তা করব? পরের নির্বাচন, বিএনপি তো পরের নির্বাচনের কথা আগাম বলতে পারে না। এখন দেখেন, আপনি সমঝোতাটা কি হয়? আপনি পিআর নিলে আমি আছি, আর আমি পিআরে নাই, আর মাঝামাঝি কোনো অবস্থান কোনো রাজনৈতিক দলগুলোর নেই। তবে আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পিআর পদ্ধতির জায়গা থেকে যদি জামাতে ইসলামীর অবস্থান কিছুটা পরিবর্তন হয়, তাহলে অন্যদের অবস্থান এমনিতেই পরিবর্তন হবে। এনসিপির প্রধান নাহিদ ইসলাম দেখলাম যে কালকে তারা বলল যে আমরা উচ্চ কক্ষে চাই, নিম্ন কক্ষে চাই না। এটা কিন্তু আরেকটা বার্তা, আরেকটা ভার্সন, এটা আরেকটা বার্তা আগামী নির্বাচনের জন্য। এবং আমার ধারণা শেষ পর্যন্ত এই পথেই বাংলাদেশ হাঁটছে, যে নিম্নকক্ষে যেটা আমাদের আছে সেই পদ্ধতিতে যেভাবে আমাদের নির্বাচনী আইন আছে সেভাবেই হবে। এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, আমাদের যে ইলেকশন কমিশন সংস্কারের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন বদিউর রহমান মজুমদার, তিনিও কালকেও বলেছেন যে আমাদের নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত না, এবং উচ্চকক্ষে সেটি হবে। আমার ধারণা যে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হবে, এবং সেটা উচ্চকক্ষে একটা পিআর, এবং সেই পিআরের পদ্ধতি কি হবে এই নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু নিম্নকক্ষে এই বছর অন্তত পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে হবে না, এটা মোটামুটি স্পষ্ট। এবং জামাত আন্দোলন করছে, এবং এটা আমার মনে হয়, বা অন্যরা যারা একটা কৌশলগত অবস্থান থেকে যদি এটাই হতো, তাহলে তারা সবচেয়ে বেশি সংগঠিতভাবে নির্বাচনী প্রচার প্রস্তুতি কিন্তু সংগঠিতভাবে তারা করছে, এবং মাঠ পর্যায়ে তারা নিজেদেরকে সংগঠিতভাবে নিয়ে যাচ্ছে, এবং সেটা ফেব্রুয়ারির নির্বাচনটা সামনে রেখেই। এবং সেখানে কিন্তু প্রার্থীভিত্তিক তারা নির্বাচনী প্রচারণা করছে। পিআর পদ্ধতিতে তো প্রার্থীভিত্তিক নির্বাচনী প্রচারণা করার কথা না, দলীয় ফোরাম থেকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা প্রার্থী দিয়ে সেইখানে প্রার্থীভিত্তিক প্রচারণা চালাচ্ছে। ফলে আমার যেটি মনে হয় সেটি হলো যে আগামী ফেব্রুয়ারি মাস ডিসেম্বর মাসের নির্বাচনী তফসিল ঘোষণার আগেই এটা নিয়ে একটা সমঝোতা হবে, এবং জুলাই সনদ এবং অন্য জায়গায় সেখানেও কিন্তু ঐক্যমত্য কমিশনের কাছ থেকে বিকল্প ফর্মুলা এসেছে। বিশেষজ্ঞরা যে ফর্মুলাগুলো দিয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসেছে, সেটার মধ্যেও তাদেরও কিন্তু একটা এসেছে, এবং সেইখানে আপনার একটা সংবিধান অর্ডার যেটা বলা হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, তারপরে একটা রেফারেন্ডামের বিষয়, এগুলো নিয়ে কিন্তু চিন্তা করছে, এবং সেইভাবেই তারা সরকারের কাছে একটা প্রস্তাবনা দিবে বলেই বলা হচ্ছে। জি, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বৈরাচারের দোসরদের নিষিদ্ধকরণ এই কোন জায়গাটিতে ঠেকে আছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। একটু আগে ওনার পিআর পদ্ধতিটির একটু বলে দিই। পিআর পদ্ধতির বক্তব্যটা এরকম আসছে বাজারে যে পিআর পদ্ধতি দেশের জনগণ তো দূরের কথা, রাজনীতিবিদরাই অনেকে বোঝেন না, তাই না কি সিদ্দিকুর রহমান ভাই? এরকম কথাই তো আসছে। আমার কাছে প্রি কন্ডিশন
দেশের জনগণ বাদ দেন, রাজনীতিবিদ যারা আলোচনার টেবিলে বসছে তাদের প্রত্যেকের পিআর পদ্ধতি বুঝতেই হবে। যদি না বোঝে তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, কারণ আপনি তো রাজনীতিবিদ। পিআর পদ্ধতি কার্যকর হবে কি হবে না সেটা অন্য চ্যাপ্টার, আপনি বুঝবেন না, না বুঝলে ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু গো ফর মানে ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স। পরিষ্কার আপনাকে বুঝতে হবে, আপনি তো রাজনীতিবিদ, আপনাকে পিআর পদ্ধতি বুঝতে হবে, অন্য পদ্ধতি বুঝতে হবে, গণতন্ত্র বুঝতে হবে, গণতন্ত্র না কেমনে সেটা বুঝতে হবে, ম্যান্ডেটরি, হয়তো এটা বলে কোনো মাপ নাই। এক। দুই, আসেন পিআর পদ্ধতি নিয়ে এখন একটা কথা আসছে, গণভোট, যে গণভোট দেন কে চায় কে চায় না। তাতে যারা আন্দোলন করছে পিআর পদ্ধতির পক্ষে, শুরুতে বলছি যার যার স্বার্থ দেখে, তারা পার্লামেন্টে ঢোকার জন্য পিআর পদ্ধতি চায়, যারা অপোজ করে তারা সংখ্যাগরিষ্ঠ রাজত্ব চায়, এই জন্য পিআর পদ্ধতি চায় না। এখন আসেন সবচেয়ে পপুলার দল ওনরা, বিএনপি 240টা সিট পাক, 280টা সিট পাবে, পুরা জয় জয়কার ভাব, ইফ ইট ইজ এ ফ্যাক্ট। আবার গণভোটেও আপনারা রাজি, একজন বলতেছে নির্বাচনের আগে, আরেকজন বলতেছে নির্বাচনের পরে। আপনি যদি নিশ্চিত থাকেন আপনার পপুলারিটির অন্ত নাই, 47 বছর ধরে আপনি দেশের জন্য ভালো কাজ করছেন, তাহলে গণভোট আগে দিতে দোষ কি? আমার কিন্তু এটা আর্গুমেন্ট, আমি কোনো চ্যালেঞ্জে যাচ্ছি না, কারণ ওটাই করতে হবে এটাই করতে হবে, দ্যাট ইজ দেয়ার ডিসিশন। আপনার গণভোটে যাইতে ভয়টা কোথায়? কেননা 30% 35% ভোটার আপনাদের আছে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের সমস্ত ইসলামী দল কিংবা যারা আন্দোলন করতেছে এই পিআর পদ্ধতির পক্ষে, তাদের 10-12% টোটাল হয় কিনা আমার সন্দেহ আছে। তাহলে যেখানে আপনাদের 35% ভোট মিনিমাম আছে, সেখানে গণভোটটা আপনি নির্বাচনের আগে, সমস্যাটা কোথায়? 1 নম্বর। 2 নম্বর, জন যে বোঝে না পিআর পদ্ধতি, সেটার জন্য গণভোটে হতে পারে। আমরা যদি দেখি যে 70% লোকে বলছে আমরা গণভোট বুঝি না, বাদ, পিআর বুঝি না, আমরা পিআর বুঝি না, বাদ। ইটস এ ম্যাটার অফ 2-3 days 7 days, এটা তো আর অনেক কিছু লাগবে না, আমি তর্কের খাতিরে বলছি। এবং আপনারা কনফিডেন্ট যে আপনারা দাঁড়াইলেই পাস করবেন, যার জন্য পিআর পদ্ধতি চাচ্ছেন না। পিআর পদ্ধতি যদি হয় তাহলে নিঃসন্দেহে অনেক সিট অন্যান্য দলে পাবে। তাহলে আপনাদের যদি এত পপুলারিটি সব কিছু থাকে, দ্বিতীয় আপত্তি কোথায়? 1 নম্বর। 2 নম্বর, গণভোট দিবেন আপনার নির্বাচন হওয়ার পর, এই সব শর্ত কিন্তু যে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করা। আমরা অতীতের যে কর্মকাণ্ডকে দেখছি তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি ক্ষমতায় গিয়ে কেউ এটা বাস্তবায়ন করবে না। 90-এর রূপরেখা যদি বলে, হ্যাঁ 90-এর সবই তো মডেল আমাদের কাছে, পরে বাদ হয়ে গেছে। সেই জন্য বলছি, এখন আপনি যদি বলেন প্রমাণ কি, যুক্তি কি, লজিক কি, লজিক দিচ্ছি। 1 নম্বর, রাজনীতিবিদরা 53 বছর যাবৎ বলে আসছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তার মানে কথা অদল বদল করা যায়, এবং তাই করছে কাল ধরে। 1। 2, যারা নোট অফ ডিসেন্ট দিয়ে পার্লামেন্টে যাবেন, তখন তারা বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি, আমার কোনো ঠেকাই নেই। আর 3 নম্বর হইল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, সেটাও করবে কিন্তু পরবর্তী 2 বছরের মধ্যে। তারপরে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ আলাপ হইতেছে, আলাপটাই তো ভেগ। আপনি কিসের উপর আলাপ করতেছেন? কোথায় আপনার উচ্চকক্ষ? সেটা পার্লামেন্টে যাওয়ার পর 2 বছরের মধ্যে করবেন, তারপরে চিন্তা। এই আলাপগুলোই তো ভেগ। আর এই যে জুলাই সনদ আলোচনাটা টোটাল বুলশিট, শুভঙ্করের ফাঁকি হচ্ছে। তাহলে আপনি আমাকে বলেন, জুলাই সনদ যদি, তর্কের খাতিরে বললাম, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো 2/3 মেজরিটি নিয়ে যারা যাবে, তারা না করলে আপনি কি করবেন? কিছুই করার নাই। আর যেহেতু আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে না, যারা চান না তারও পক্ষে বিপক্ষে না, আমি রাষ্ট্র এবং জনগণের পক্ষে। রাষ্ট্র এবং জনগণের পক্ষে যদি হয়, তাহলে সরকার একচ্ছত্র আধিপত্য যাতে বিস্তার করতে না পারে, তার জন্য যে প্রয়োজনটা, যেটা করা দরকার সেটাই করা উচিত, এটা ভাবা উচিত। এখন আসেন সমঝোতার নির্বাচন, আমরা বহু দেখছি। আপনি যখনই সমঝোতার নির্বাচন করবেন, তখন সে ডিপেন্ডেবল থাকে, যে তার কিন্তু ভোট কাউন্ট হচ্ছে না, সে সমঝোতার ভিত্তিতে তাকে সিট দিছে। আর আপনি যদি পিআর পদ্ধতিকে সিট দেন, তাহলে 2/3 মেজরিটি পাবে না কেউ, লিখে দিতে পারি আমি, 100 ভাগ লিখে দিলাম। ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া নিয়েই কষ্ট হবে। এই জায়গাটা আমি শেষ করে দিচ্ছি। এখন সিঙ্গেল মেজরিটি যদি নিয়ে কোনো মতে কেউ যায় যদি কেউ, তখন আর সরকার যদি নির্ভর করে অন্যের উপরে,
তখন এই যে জুলাই সনদ যেটা বলা হচ্ছে, আমি নিশ্চিত করে বলতে পারি পাশ করতে বাধ্য হবে। কেননা তখনই বলবে আমি আস্থা তুলে নিব। এখন বলতে পারেন সরকার নড়বড়ে হয়, হতেই পারে। আপনি যদি স্বচ্ছ থাকেন, আপনি যদি স্বচ্ছতা থাকে আপনার ভিতরে, আপনি চিন্তায় সৎ থাকেন, চেতনায় সৎ থাকেন, এগুলো আপনাকে কিছু টাচ করে না। কেননা আমরা জানি ওই বহু উন্নত দেশে সরকার 5 বছরে 5 বার পাল্টায়, সেখানেও পিয়ার সিস্টেম। জাপান বলেন, ইটালি বলেন। ইন এডিশন আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি যদি স্বচ্ছ হন, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, সৌদির লোকের হাত নাই, কুদৃষ্টি দিলে চোখ থাকে না, তুলে ফেলায়, ওদের চোখ নাই। তার মানে কি? আপনি আইন, এখন কমিটমেন্ট আপনি অতীতে নষ্ট করছেন বলে আপনাকে বিশ্বাস করে না। কারণ যেই জামাতে আপনি রাজাকার বলে গালি দিচ্ছেন, তার সাথে সমঝোতা করে নাই কোন দল? অতীতের পরীক্ষিত 2টি দলই তার সাথে সমঝোতা করছে। যখন তার সাথে সমঝোতা হয় তখন তার গায়ের থেকে ঘ্রাণ পান, আর যখন তার সাথে সমঝোতা হয় না কিংবা প্রয়োজন নাই তখন আপনি গন্ধ পান। এটা তো রাজনীতি হতে পারে না। জি, সিদ্দিকুর রহমান খান, জামাত নতুন করে সংবিধানের 106 অনুচ্ছেদ নিয়ে কথা বলছে আলোচনার একদম শেষ পর্যায়ে এসে। এটা কি ঐকমত্য কমিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য? 106 নম্বর অনুচ্ছেদকে নিয়ে যদি কথা হয় তাহলে তো এই সরকারের আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন। কারণ এই সরকার সংবিধানের 106 অনুচ্ছেদের ভিত্তিতেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের মানে পরামর্শের ভিত্তিতে এটা নিয়ে করেছে। এখন এই 106 নিয়ে যদি তারা আলোচনা প্রশ্ন উত্থাপন করে তাহলে এই সরকারের ইয়ে নিয়েই প্রশ্ন উত্থাপিত হবে। এখন দেখুন, যে বিষয়গুলো আমাদের মোটা দাগে আলোচনা হচ্ছে সেটা হলো জুলাই সনদ। জুলাই সনদের বিএনপির সাথে বক্তব্যটা কোথায়? বিএনপি বলছে যে জুলাই সনদকে কোনোভাবেই আমাদের বিদ্যমান সংবিধানের উপরে আপনি স্থান দিতে পারবেন না, এক। আর জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার অধিকার দুইটাভাবে হতে পারে। বিএনপি বলছে যে এটা সংসদেই দিবে অথবা গণভোট, সংসদ দিবে। এবং সেইখানে যদি আরেকটা হয় তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো ওই যে এখন যেটা রাষ্ট্রপতির কনস্টিটিউশন অর্ডার যেটা যদি দেয়, সংবিধান মানে অধ্যাদেশ জারির মাধ্যমে সেটি করেন, সেইটার জন্য হলে আপনাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে। এবং সেই রেফারেন্ডাম সম্ভবত কি বলে ঐকমত্য কমিশন যে প্রস্তাবনাটার দিকে নিয়ে যাচ্ছে, সেই প্রস্তাবনাটা হচ্ছে যে বিশেষজ্ঞদের সাথে তাদের যে মতামত পেয়েছে এবং আলোচনা, সেটা হলো যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং কি বলে রেফারেন্ডাম একই দিনে হবে। এবং সেই রেফারেন্ডামে যদি জনগণ যদি সেইখানে রেফারেন্ডামের পক্ষে মধ্যে, তাহলে সংসদের এটার বাধ্যবাধকতা তৈরি হবে, এটাকে এক্সিকিউট করার ব্যাপারে সংসদের একটা বাধ্যবাধকতা তৈরি হবে। এই ফর্মুলাটা নিয়েই সম্ভবত এখন ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের দিকে সরকারের কাছে প্রস্তাবনা দিবে। আর আপনি যেটি সংস্কারের কথা বলছিলেন, আজকেও দেখবেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে আমাদের মোটা দাগে গুরুত্বপূর্ণ যে সমস্ত সংস্কার, অনেকগুলো ছিল কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যেটা মনে করেছিলাম সেখানে 74টা বিষয় তারা নির্ধারণ করেছিলেন। এবং এই 74টা বিষয়ের মধ্যে ওনারা 24টা ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করেছেন, 14টাকে আংশিক ইমপ্লিমেন্ট করেছেন এবং 39টা তাদের ইমপ্লিমেন্টেশনের পথে আছে। কিন্তু যেটাই উনিও বলেছেন, ওনার সাথেই আমরা একমত যে আমরা যদি নির্বাচনের ব্যাপারে সমঝোতায় না আসতে পারি, সংবিধানের প্রশ্নে যদি আমাদের সংবিধানে আসতে পারি, তাহলে কিন্তু অনেক কিছুই হবে না। তবে আমি যেটা এখন মনে করছি যে সময় যত পরিবর্তন হবে তত মধ্যেই আরও রাজনীতিতে নতুন নতুন ইস্যু আসবে। আপনি যেটা বলছেন, এনসিপি তো বলেছিল ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন হতেই দেব না, এবং নিম্নকক্ষের বা ইয়াতে তারা পিয়ার পদ্ধতি, কিন্তু এনসিপি এখান থেকে অবস্থান থেকে তারা সরে যাচ্ছে। এনসিপি এটা থেকে তারা সরে যাচ্ছে যে পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে সেটা ইমপ্লিমেন্ট। এবং উচ্চকক্ষে আমি আবারও বলছি, আমার ধারণা শেষ পর্যন্ত উচ্চকক্ষের ব্যাপারে বিএনপিরও একটা হবে। এখন আপনি বলেন যে উনি বলছেন যে ইসলামী দলগুলো 10-12% হবে, কিন্তু 10-12%-এর এই মত যারা মনে করে যে সংখ্যাগরিষ্ঠ তাদের সাথে আছে, তারা এটা কেন মানবে? যে 10-12% যদি পিয়ার পদ্ধতির কথা বললেন, তাহলে বড় দল হিসাবে আরো মানে যাদের সাথে আছে সম্ভাবনা যারা আছে তারা কেন মানবে? এই রকম একটা অবস্থার মধ্যেই দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের এখনকার রাজনীতি। তবে সেইখান থেকে আপনি যে যত কথাই আমরা বলি না কেন, যে রাজনৈতিক দলগুলো 54 বছরে তারা নিজেদের স্বার্থই দেখেছে। জনগণ আমরা সবসময় ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যম হিসাবে আমরা ব্যবহৃত, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবাই। এবং এই যে এখন নির্বাচনকে সামনে রেখে কত ধরনের
মানে গুজব, কত ধরনের প্রচারণা, অনেক কিছুই এখন কিন্তু চলছে। বাংলাদেশের মানুষ এগুলো গ্রহণ করে, চেক করে, পরিশেষে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা চাই যেটা, সেটা হলো ত্রয়োদশ নির্বাচন হোক এবং একটা সমঝোতার মধ্য দিয়েই হোক। এবং যদি একটা যে কোনো পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে যদি এই দেশের মানুষ মনে করে যে বিএনপির দ্বারা বাধাগ্রস্ত হয়েছে পিয়ার পদ্ধতি বা গণতন্ত্র, রিজেক্ট করার সুযোগ থাকবে। ভোটটা হতে হবে মানুষের ইচ্ছার প্রতিফলন যেখানে ঘটবে, সেইটা হইতে হবে। এইটা আমার হবে। জামাত দাবি করলেই হবে না যে আগামী নির্বাচনে তারাই সরকারি দল, বিরোধী দল। আর উনি যেটা বলেছেন সেটাও আমি বলতে চাই না যে বিএনপি একেবারে গেল মাঠে আর সবাই ভোট দিয়ে দিবে। সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এখন পরীক্ষা দিয়েই সবাইকে আসতে হবে। এই পরীক্ষাটা যদি সুষ্ঠুভাবে হয়, তাহলেই দেখা যাবে যে কে বাংলাদেশে কার কি প্রতিনিধিত্ব করে। রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে আমার প্রশ্ন, যে সিদ্দিক ভাই বলল যে অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ আপনি বিএনপিকে যেই মার্কিং দিচ্ছেন যে ভোট হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, বিএনপি কি একটু চিন্তিত যে এনসিপি ইসলামী রাজনৈতিক দল ঘিরে যে মোর্চা, যে সমঝোতা, যেই ঐক্যবদ্ধ আন্দোলন, একই কর্মসূচি, অভিন্ন দাবিতে, সেটা নিয়ে বিএনপি শঙ্কিত কিনা? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাইব। মানে কেন বিএনপির শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদেরকে বলতে হচ্ছে যে ঐক্যবদ্ধ থাকতে হবে? এটা তো খুব গুরুত্বপূর্ণ বার্তা উনি দিচ্ছেন। এটা অনেক কিছু ইন্ডিকেট করে। নাম্বার ওয়ান, তার মাঠের কর্মী নেতা, সেদিকে যদি আমি তাকাই, আপনি এটাকে সেদিকেও নিতে পারেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। আমরা ইতিমধ্যে বোধহয় ৬-৭ হাজার বিএনপির থেকে বহিষ্কার করা হয়েছে, যা আমরা পত্রিকান্তরে পাই। এবং সেটা কিন্তু বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। তা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করার মানে হচ্ছে প্রাথমিকভাবে এটাকে অভিযোগ হিসাবে আমলে নিছে। যদি না ঘটতো তাহলে তো বহিষ্কার করার কোনো কোশ্চেন নাই। সেটা স্বচ্ছতার জন্য হতে পারে। স্বচ্ছতার জন্য তো আপনি ইনোসেন্ট লোকরে করবেন না, পরিষ্কার। আপনি ইনোসেন্ট লোকরে কেউ করবে পরিষ্কারভাবে? ১ নম্বর। ২ নম্বর, আর একটা ঐক্যমত্যর কথা যদি বলেন, যেটা আমি আগে বললাম যে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আলোচনা চলছে, ঐক্যমত্য টেবিলে কিন্তু রাষ্ট্রীয়ভাবে বসছে। ওকে, তা রাষ্ট্রীয়ভাবে বসে এখন পর্যন্ত ঐক্যমত্যে আসতে পারেনি। এবং ঐক্যমত্যে না আসতে পারলে তার পরিণতিটা ভয়াবহ হতে পারে। কারণ এই চেয়ারম্যান সাহেব বহু আগের থেকেই, বিএনপির চেয়ারম্যান সাহেব বলছে আগামী নির্বাচনটা খুব সহজ হবে না। এখন তার বয়স আমরা যাই বলি না কেন, রাজনীতিতে পোর খাওয়া লোক উনি। পোর খাওয়া লোকটার কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে ওইখানে বসে বসে। তার কাছে সমস্ত রিপোর্ট যায়, সব কিছু যায়। আর আমরা তো এখানে টক শো করি, আর সে তো হ্যান্ডেল করে। সুতরাং তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমার চেয়ে বেশি, সব কিছুই তার কাছে বেশি। তার আলোকে সে বলছে। এখন আজকে যদি সেখান থেকে আপনি যেমন ডাকসু জাকসু নির্বাচনটা নিয়ে আসেন, এটা কিন্তু একটা বার্তা দেয়। কি অ্যাসিড টেস্ট? এটা অ্যাসিড টেস্ট বলেন, আর যে একটা বার্তা দেয়। কারণ জীবনভর ছিল এখানে ছাত্রলীগ বনাম ছাত্র দল, সেখানে চলে আসছে ছাত্র দল বনাম ছাত্র শিবির। ছাত্র শিবির। কেউ কেউ বলে নাম লুকায়া রাখছে, এটাকে বলে আইডেন্টিটি লুকায়া রাখছে। আইডেন্টিটি লুকায় রেখে এনটিভির গ্লাসে ভোট চাইছি, ভোট পাইছি তো, ভোট তো আমি পাইছি। আইডেন্টিটি লুকাই, তাতে কি হয়েছে? রাজনীতিতে কতগুলো কমন শব্দ আছে। নাম্বার 1 ডিপ্লোমেসি, নাম্বার 2 ইসলামী দল, তারা বলে হেকমত, নাম্বার 3 খাঁটি বাংলায় কৌশল, নাম্বার 4 ইন ইংলিশ সিম্পল ইংলিশ ট্রিক্স। সব মিলে পলিটিক্স। তো যে কৌশল অবলম্বন করছে, কোথায় অপরাধটা কোথায় তার? অ্যাবসোলুটলি কারেক্ট। ইউ জাস্ট গেট দ্য লেসন ফ্রম ইট। সামনে রাকসু আছে, চাকসু আছে, আপনি তাদের কৌশল জেনছেন, লেট আস ফেস, দেখি আপনার ফেস করতে করেন। কিন্তু যেই ফ্লোটা উঠছে তার ইম্প্যাক্ট সমাজে অলরেডি পড়ছে। যদি বলেন কেমনে বুঝলেন, আমি কি বানায় বানায় বলতেছি? ন। যেই ব্যবসায়ীরা শেখ হাসিনার 3 তারিখও বলছিল দরকার হলে 6 মাস ব্যবসা করবো না, আপনার পাশে থাকবো, সেই ব্যবসায়িক কমিউনিটি টোটালটা জামাতের নেতার সাথে দেখা করছে, আমিরের সাথে, এই ডাকসু জাকসু নির্বাচনের পর। কারণ তারা মাঠের বাতাস জেনে ওখানে আসছে। আর ব্যবসায়ীরা যদি কেউ বোকা বলে, সে নিজেকে প্রমাণ করে যে সে বোকা। কারণ বাংলাদেশের সমস্ত বড় বড় কর্পোরেট যারা বলি আমরা, তারা ব্যাংকে থেকে 1000 কোটি টাকা লুটে এনে রাজনীতিবিদদের কিনে পকেটে রাখে। চ্যালেঞ্জ করলাম আমি, চ্যালেঞ্জ, যে ব্যাংকের থেকে 1000 কোটি টাকা লুইটে আইনে রাজনীতিবিদদেরকে প্রাডো গাড়ি, এইটা গাড়ি, সেইটা গাড়ি, ওইটা দিয়ে সেইটা দিয়ে পকেটে রাখে। ইউ মাস্ট স্যালুট দেম।
সুতরাং বাংলাদেশে সবচেয়ে বেশি কঠিন রাজনীতিবিদ এখন কর্পোরেট, এবং কর্পোরেট রাজনীতিটা নিয়ন্ত্রণ করে কখন? যখন রাজনীতিবিদরা বিক্রি হয়, লোভে পড়ে, এটা যখন কর্পোরেটরা নিশ্চিত। সুতরাং যেই ফ্লোটা এখন মাঠে আছে এই জামাতের মানে শিবিরের, এটা যদি চাকসু চলে যায় আর জামাতের পিয়ার পদ্ধতিতে মাঠে নামে এবং ছাত্ররা যদি মাঠে নামে, আমি বলছি না জামাত ক্ষমতায় যাবে, বাট এটা একটা বিরাট প্রেসার হবে। সেক্ষেত্রে আপনি সমঝোতার মাধ্যমে নির্বাচনে যাবেন নাকি এই পিয়ার পদ্ধতি যাবেন, সেটা তাদের চয়েস। আরেকটা কথা আসছে যে এনসিপি উচ্চ কক্ষে চায় না, বুলশিট। আমি তো বললামই, আমার তো এটা হয়ই নাই। আপনি আমার এই বিষয়ে গল্প করলে কি হবে যে আমরা উচ্চ কক্ষে হয়েছে, এইটা হবে নির্বাচনের পরে 2 বছর পরে সিদ্ধান্ত, এটা তামাশা। এনসিপি কেন যাচ্ছে জানেন? সেটাও বলে দিচ্ছি। এনসিপির যে লোকগুলো আইডেন্টিফাইড হয়েছে অ্যাজ এ নেতা হিসেবে, এনসিপির লোক তো 150 নেতা আছে বা 200 নেতা আছে। আন্দোলন তো 200-তে করে নাই, সে 2000, 20,000, 50,000, 2 লাখ, তার সাথে বিএনপি জামাত সবই ছিল। যে কয়টা লোক আইডেন্টিফাইড হয়েছে, এদের কিন্তু আর এনসিপিতে কোনো রোল নাই। রাজনীতি ওই বিপ্লবের যে এখানে তাদের আর রোল নাই। কিন্তু যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় এসে যায়, যেহেতু বিএনপি রাষ্ট্রপতি অপসারণ করার ক্ষেত্রে বলছে সাংবিধানের সংকট হবে, এটা জুলাই আন্দোলনের বিরুদ্ধে যায়, এবং যেহেতু নির্বাহী আদেশে জাতীয় পার্টি বন্ধ করতে চায় না, এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায়। সুতরাং এনসিপি ভাবতেছে আমরা এমন একটা জায়গায় থাকবো না, বডি ল্যাঙ্গুয়েজটা প্রমাণ করতে চাই যে আমরা বিএনপির পাশে আছি, দরকার উচ্চ কক্ষে হবে। এটার মানে হচ্ছে যদি বিএনপি ক্ষমতা আসে সাইড ধরে থাকতে পারি, কারণ তাদের সার্ভাইভের প্রশ্ন আছে। জনাব সিদ্দিকুর রহমান খান, ডাকসু এবং জাকসু সামনে যে নির্বাচন আরো দুটো আছে, রাকসু এবং চাকসু, এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনের ফলাফল বড় রাজনীতির মাঠে কি আসলে কোনো প্রভাব ফেলবে? বিএনপি নেতারা তো বলছেন যে ছাত্র সংসদের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক পাল্লায় মাপা ঠিক নয়। তখন আমি ব্যক্তিগতভাবে বলি যে ডাকসু এবং চাকসু নির্বাচন কোনো না কোনোভাবে জাতীয় রাজনীতির উপর তো একটা প্রভাব ফেলি। কিন্তু বাংলাদেশের অতীতের যে অভিজ্ঞতা আমরা দেখেছি যে ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, আপনি স্বাধীনতা উত্তরকালে আপনি দেখেন 90-এর দশকের আগ পর্যন্ত, সেখানে কিন্তু যারা বিজয়ী হয়েছেন তারা জাতীয় নেতা হয়েছেন, জাতীয় পর্যায়ে তারা খুব হয়েছেন। কিন্তু তাদের আনফর্চুনেটলি কারো জাতীয় সংসদে যাওয়ার এবং তার দলের ক্ষমতার কাঠামোর কাছাকাছি যাওয়ারও কোনো সুযোগ হয়নি। আপনি মুজাহিদুল ইসলাম সেলিম থেকে শুরু করে বলেন, আসম আব্দুর রব একবার গিয়েছে কিভাবে সমঝোতার মাধ্যমে সেটা আমরা জানি। তারপর মাহমুদুর রহমান মান্না ভাই সহ অনেকেরই একটা হয়েছে। তো তারপরেও এই নির্বাচনটাকে কোনোভাবেই গুরুত্বহীন হিসাবে দেখার কোনো কারণ নেই। বিএনপিকে এখান থেকে হিসাব করতে হবে, গুনতে হবে, তাদেরকে দেখতে হবে। এবং সামনে যে দুটো নির্বাচন রয়েছে রাকসু এবং চাকসু, সেইখানে আপনি ধরেন আমরা দীর্ঘদিন ধরে সেখানে শিবিরের কিন্তু একটা শুধুমাত্র প্রভাব না, একটা বড় প্রভাব এই দুইটা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যগতভাবেই আপনি দশকের পর দশক কিন্তু এটা হয়েছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ছিল না। তো একটা পরিবর্তিত বাস্তবতার মধ্যে এই চ্যালেঞ্জটা বিএনপির জন্য সামনের রাকসু এবং জাকসু এটার মধ্যে আছে, এবং এটি তাদেরকে জাতীয় রাজনীতি, যেমন উনি যেটা বলছেন, জামাত তো এখন এটাকে সাংঘাতিক রকমের এটাকে ক্যাপিটালাইজ করছে। এবং এই যে ডাকসু নির্বাচনের পরে ব্যবসায়ীরা গেছে, উনি বলছেন ব্যবসায়ীরা সব হাওয়া বুঝলে কি 3 তারিখে গিয়ে এইসব কথা বলতো যে মৃত্যুর পরেও আপনাদেরকে দিব। ব্যবসায়ীদের নানা ইকুয়েশন আছে, সেটাকেও আমি খুব বড় করে দেখছি না। কিন্তু এরপরে কিন্তু আমি টক শোতেও অনেকে শুনছি যে ব্যবসায়ীরা যে ওনার সাথে দেখা করেছেন, এই ব্যবসায়ী নেতারা কিন্তু বিএনপির সাথেও দেখা করে, এই ব্যবসায়ী নেতারা অন্যদের সাথেও দেখা করে। কিন্তু এইটাকে প্রচার করা হচ্ছে এখন খুব গুরুত্ব দিয়ে, যে ডাকসু নির্বাচনের পরে ব্যবসায়ী নেতারা গিয়ে এখানে দেখেছে। সেই ব্যবসায়ী নেতাদেরকে উনি অনেকেই বলেছেন, কিন্তু 3 তারিখেও তারা বুঝতে পারে নাই যে শেখ হাসিনা নাই, এটা বুঝতে পারে নাই, এবং সেই কারণেই অনেক কথা বলে আসছে। সেইটা এখন আমার কাছে সবকিছু মনে হচ্ছে যে আগামী নির্বাচনটা আসলেই খুব চ্যালেঞ্জের নির্বাচন। এবং আজকে যেটা তারেক রহমান যেটা বলেছে যে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ, আজকের নির্বাচনটা কি আপনাকে মনে রাখতে হবে যে উনি যে অনুষ্ঠানটাতে বক্তব্য রেখেছে 9 বছর পর একটা সেখানে সম্মেলন হতেই যাচ্ছে, সেখানে দলের নেতৃত্ব নির্বাচিত হবে, এবং এই নির্বাচন যেখানে আছে সেখানে কিন্তু মারামারি আছে, কাটাকাটি আছে, প্রতিযোগিতা আছে, কোন দল আছে।
উনি এই নির্বাচনটা হওয়ার আগেই তাদেরকে একটা মেসেজ দিয়েছে যে দলের জন্য এখন যাই হোক না কেন, আমার ধারণা যেহেতু আজকের অনুষ্ঠানটার প্রকৃতি হলো যে একটা সম্মেলন হচ্ছে এবং সেখানে আগামী 2 বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত হবে, সেখানে এইগুলোকে নিয়ে তো আমরা এই সমস্ত দলে আমরা দেখি যে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের বিরোধ বিবাদ হয় এবং সেখানে জীবনহানির মতো ঘটনা ঘটে যায়। তাহলে এইটাকে বোধহয় উনি বিবেচনায় রেখেছেন এবং প্রাসঙ্গিকভাবে এই কথাটা বলেছেন। কিন্তু আমি যেটা বলতে চাই, নিঃসন্দেহে আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ। কেন? প্রথম কথা হলো এই চ্যালেঞ্জ গত 15 বছরে এই দলটি যে পরিস্থিতির মধ্যে ছিল, ফখরুল ইসলাম আলমগীর ফিনিক্স পাকির সাথে তুলনা করেছেন, এই বিএনপিকে ধ্বংস করার জন্য গত 15 বছরে অব্যাহতভাবে চেষ্টা করা হয়েছে। কোনো প্রচেষ্টা নাই। আমি আজকে এটা মনে 10 বছর আগে হয়তো বিএনপির একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি একটা ওই যে ক্রুরপত্রে লিখেছিলাম, ওই ক্রুরপত্রে লিখেছিলাম যে বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি, এটাই ছিল আমার শিরোনাম। তো হেন প্রচেষ্টা নাই এবং ওবায়দুল কাদের এই 200 মানুষ এসে যাচ্ছে, এই 100 এসেছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু হয়নি। কিন্তু তারপরেও আজকের দিনে বিএনপিকে সামনে রেখে সম্ভাব্য আগামী নির্বাচনে বিজয়ী প্রতিপক্ষ হিসাবে বিবেচনায় রেখে মোটামুটি সব রাজনৈতিক দলগুলোই কিন্তু অব্যাহতভাবে বিএনপিকে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে একটা বড় রকমের যারা একসময় বিএনপির মিত্র এবং 18 সালের নির্বাচনে যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে যে রাজনৈতিক দলগুলো, তারাও এখন একটা বড় চ্যালেঞ্জ দিয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে বিএনপির চেয়ারপারসনের সব বক্তৃতার মধ্যেই এইটা আমরা শুনি যে আগামী নির্বাচনটা অত্যন্ত চ্যালেঞ্জের এবং এই চ্যালেঞ্জটা যদি তারা মাথায় রেখে সামনের দিকে তাদের কর্মকৌশল ঠিক করেন তাহলে কিন্তু তাদের ফলাফল সঠিক পাওয়ার সম্ভাবনা আছে। বিএনপি যদি আগামী নির্বাচনে তার চাহিদা অনুযায়ী যদি ভালো করতে না পারে, তাহলে মধ্যপন্থার যে রাজনীতি, সেই রাজনীতিটা হোঁচট খাবে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে যেটা একটা কথা বলেছে ভাই যে বিএনপির নির্বাচনটা সামনে অনেক চ্যালেঞ্জিং, এটা আমার কাছে মনে একটা কৌশল যে তারা কি বলে ভয় পাচ্ছে, চিন্তিত, এটা একটা কৌশল যে আমরা ভয় পাচ্ছে সুতরাং এটা কেন আমি বলি কেন আমাদের হাতে সময় একদম কম। এইটা হলো একটা কৌশল আমি মনে করি। 1 নম্বর 2 নম্বর উনি বলছে ছাত্র রাজনীতিতে যারা ভিপিটিভি হয়েছে ভবিষ্যতে সামনে কিছু করতে পারেনি, এটার কারণ হলো বড় রাজনীতি তাদের যে মাদার পার্টি তারাই তাদেরকে অ্যাকোমোডেট করেনি, উঠতে দেয়নি, করেনি পরিষ্কার। কারণ যে ছেলেটা ইউনিভার্সিটির ভিপি তাকে তো ডাইরেক্ট স্ট্যান্ডিং কমিটির মেম্বার মানে একটা পজিশন দেওয়ার কথা, তা ওইভাবে দেয় নাই। এটা তখন তারা বুঝাইতো আমাদের মতো বৃদ্ধ রাজনীতিবিদরা কি ছাত্র রাজনীতি এক জিনিস, এটা আরেক জাতীয় রাজনীতি, এবং এটা যদি গুরুত্ব দিত তাইলে 50টা নির্বাচন হইতো। এই 53-54 বছরে মাত্র 9টা-10টা নির্বাচন হয় না, ডাকসু নির্বাচন পরিষ্কার, এবং এটা বন্ধ করে রাখছে, এটা দাবায় রাখা হয়েছে সুপরিকল্পিতভাবে। পরীক্ষিত রাজনৈতিক দলগুলো ছাত্র নেতা তৈরি হইতে দেয়। আমি বলছিলাম যে মধ্যপন্থার রাজনীতিটা নষ্ট হবে কিনা। না, মধ্যপন্থা রাজনীতি যেটা আপনি বলছেন সেটা তো নষ্ট হতেই পারে, কেননা ওনারা যেটা বলতে সেটা কৌশলের কথা, সামনে তো কিছু নাই। আপনি তো সেই প্রশাসন, আপনারা তো সেই প্রশাসন নিয়ে নির্বাচন করবেন যেই প্রশাসন নিয়ে আপনাদের প্রশ্ন ছিল লেভেল প্লেইং ফিল্ড নাই, তো পক্ষপাতিত্ব করবে সেই আওয়ামী লীগের প্রশাসন। আজকে আপনারা একেবারে নিশ্চিত হইলেন কেন এই প্রশাসন আপনার জন্য লেভেল প্লেইং ফিল্ড দিবে, এই প্রশাসন নিরপেক্ষ থাকবে? কারণ আপনি দেখতেছেন আপনার সামনে, কিন্তু সময় তো অনেক গড়িয়ে গেল, আর কতদিন? না ওগুলা বুলশিট। কারণ আপনার যেখানে জাস্টিসরা পালায়ে যায়, বাইতুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংক গভর্নর পালায়ে গেছে, সমস্ত প্রশাসন ভেঙে পড়ছে, সেটাকে আপনি ঠিক করা তো দূরের কথা, 200 আন্দোলন ফেস করতে হইতেছে এই সরকারকে। কোনো রাজনৈতিক দল তখন বলে নাই উনি নির্বাচন দিয়ে চলে যাবে, তোমাদের দাবি দেওয়া পুরনো, এই সরকারের কাছে কিসের দাবি দেওয়া বলেন তো? কোনো রাজনৈতিক দল বলছিল কিনা যে তোমরা বাসায় চলে যাও, নির্বাচিত সরকার আসলে বইল ফ্রম ডে 1 দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই অল দ্য পলিটিক্যাল পার্টিস, অন্তত যারা বড় বড় দায়িত্বশীল পার্টি মনে করি। তা না হলে আমি বলি যে এই কি বলে এইরকম কোঅপারেশন, তারা তো এই বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরোধিতা করছে না, 15 বছর করেছে। 15 বছর বিরোধিতা করা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকলো, আর এই রাজনৈতিক দলগুলো সবগুলো ইউনুস সাহেবকে কোঅপারেট করে উনি বাসায় যে ফেরত চলে যাওয়ার জন্য ব্যস্ত। কারণটা কি? এটা দিয়েই বুঝবেন কোঅপারেশন অ্যান্ড নন কোঅপারেশন। সুতরাং এই সরকারকে
ফ্রম ডে ওয়ান নন কোঅপারেট করতেছে। সুতরাং রাষ্ট্রের জনগণের সাথে যদি এই রাজনীতির নামে কোঅপারেশন, নন কোঅপারেশন, কিংবা ইউনূস সাহেব যাইতেছেন এই যে কি জাতিসংঘে বিভিন্ন রাজনীতি ঘুরে ফিরে যদি সবাই জনগণের সাথে প্রতারণা করেন, ইনফ্যাক্ট আমরা তো ভিতর জানি না, এভরিবডি উইল পে ফর ইট। কারণ বাংলাদেশের রাজনীতি সেই আমরা চাই সেরকম যেন না হয়। আমরা চাই একটা সমঝোতার ভিত্তিতে যেন আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয়, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আবু হেনা রাজ্জাকি এবং জনাব সিদ্দিকুর রহমান খান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।